তার মুখে আমি মা ডাক শুনতেছি না, তাকে আমি দেখতে পাচ্ছি না। তো আর আমার মেয়ে নিতে আনতে পারিনি। শৈশবের দুরন্তপনা থেমে কবরের নিস্তব্ধতা, সন্তানের স্মৃতিতে বেদনার মহাকাব্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে চুরমার বহু পরিবারের স্বপ্ন, নিহতের সংখ্যা বেড়ে 34। প্রত্যাশিত বলছেন অভ্যুত্থানের নায়করা, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো পরিশুদ্ধ না হওয়ায় এনসিপির আত্মপ্রকাশ। ঢালাও ঋণ দেওয়ার মাসুল গুনছে ব্যাংক খাত, মামলার বৃত্তে আটকা 4 লাখ কোটি টাকা, শরিয়াতে অনাদায়ী 90%-এরও বেশি। আমানত ফেরাতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই জায়গাটুক গেলি তাহলে গাং দেই বাইশে যাওয়া লাগবে, আমার আর কোনোখানে জায়গা হইব না। পদ্মার প্রবল স্রোতে বদলে যাচ্ছে মানচিত্র, মানিকগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে বিলীন 200 বিঘা জমি, ভেসে গেছে বহু বসতবাড়ি স্থাপনা, ভাঙন রোধে স্থায়ী সমাধান দাবি। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম। মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এক হৃদয় বিদারক পরিবেশের তৈরি হয়। এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলোর পরিচয় শনাক্ত করা হয়। এদিকে মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। 3 দিন ধরে এই হাসপাতাল থেকে ও হাসপাতালে ছোটাছুটির পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। মেয়ে নিধি ফিরছে তার আপনজনের কাছে, কিন্তু যেভাবে ফিরছে তা কোনো বাবা মা কল্পনাও করেন না। গত 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ সদস্যদের মধ্যে ডিএনএ বিশ্লেষণ করে 5টি মরদেহের পরিচয় শনাক্ত করে সিআইডি। বৃহস্পতিবার রাতে ঢাকা সিএমএইচ এর মর্গ থেকে হস্তান্তর প্রক্রিয়া শেষে নিধি, প্রিয়া, রাইসা, আফিয়া, সোনিয়ার লাশ একে একে হস্তান্তর করা হয়। এদিকে পোড়া ক্ষত নিয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন অর্ধশত শিশু। এর মধ্যে 42 জনই চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। একটা রাষ্ট্র এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দগ্ধের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন 4 সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। জরুরি চিকিৎসা সেবা দিতে সন্ধ্যায় আসে চীনের চিকিৎসক দল। রাতে সংবাদ সম্মেলন করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে। বাচ্চাদের জন্য, ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের এই বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান, কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে আসছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। আতাউর, আমার সহকর্মীর প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল গত রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে। তো সেই প্রতিনিধি দলটি এখন থেকে 10 মিনিট আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন এবং এর আগে সকাল 9টায় চীনের একটি প্রতিনিধি দল তারাও এই হাসপাতালে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত চীন এবং সিঙ্গাপুরের 2টি প্রতিনিধি দল এই বার্ন ইনস্টিটিউটে আছেন। আমরা যতটুকু জেনেছি তারা আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য এসেছেন এবং তারা এখানকার যে সকল চিকিৎসক আছেন তাদের সাথে বোর্ড করে আলোচনা করে কিভাবে আরো ভালো চিকিৎসা দেওয়া যায়, কিভাবে চিকিৎসা দিলে দ্রুত এই আহতরা রেসপন্স করবে, সেভাবেই তারা চিকিৎসা দেবেন। এবং গত রাতে হাসপাতালটির পরিচালক আমাদের জানিয়েছিলেন যে শুধু চীন, সিঙ্গাপুর বা ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসকদের সাথেই তারা আলাপ আলোচনা করছেন। সর্বোচ্চ যে চিকিৎসাটি এই আহতদের দেওয়া দরকার সেটি দেওয়ার জন্য যেখানে যেখানে যে ধরনের পরামর্শ তাদের নেওয়া প্রয়োজন সে পরামর্শ তারা নিচ্ছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা কার্যক্রম তারা বাস্তবায়ন করছেন। এবং গতরাতে তিনি যেমনটি বলছিলেন যে কিছু সুসংবাদও রয়েছে। আইসিইউতে যে 8 জন রোগী ভর্তি রয়েছেন তাদের মধ্যে 3 জন তারা আশা করছেন যে আজকে তাদের পরিস্থিতি আরও উন্নতি হবে এবং হয়তো কেবিনে তাদেরকে দেয়া হতে পারে। তো এভাবেই তাদের চিকিৎসা কার্যক্রম চলছে। সংখ্যাটি যদি জানিয়ে রাখি সেটি হলো এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন 42 জন। এই ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 13 জন, যাদের 2 জন গতকাল দুপুরে এবং বিকেলে
মারা গিয়েছেন এবং বর্তমানে আইসিইউতেও চিকিৎসাধীন আছেন 8 জন, যাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর ক্রিটিক্যাল বলেছিলেন গতকালকে হাসপাতালটির পরিচালক। তারপরেও তিনি আশা করছেন যে পরিমাণ রেসপন্স সে আহতরা করছেন যে তাদের 3 জনকে আজকে কেবিনে নেওয়া হতে পারে। তো এর আগে ভারতীয় চিকিৎসক দলের একটি প্রতিনিধি তারাও হাসপাতালটিতে এসেছিলেন, আজকেও যে কোনো সময় তারা হাসপাতালে আসবেন। তো বর্তমানে বাংলাদেশে চীন, ভারত এবং সিঙ্গাপুর 3টি দেশের প্রতিনিধি দলই অবস্থান করছে। সব মিলিয়ে তারা আহতদের উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালে যে সকল চিকিৎসক আছেন তাদের সাথে একসাথে মিলে একটি টিম হিসাবে কাজ করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে হতাহতদের সর্বশেষ তথ্য আমার কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন আতাউর কাউসার। বাবার চুমু খেয়ে স্কুলে গিয়েছিল সারিয়া। রাইসার জন্য আইসক্রিম আনতে চেয়েছিল বোন সিনথিয়া, কিন্তু কেউ ফিরল না। মাইলস্টোন ট্র্যাজেডিতে হারিয়ে গেছে এক একটা শৈশব, থমকে গেছে অনেক পরিবারের স্বপ্ন। সন্তান হারানোর যন্ত্রণায় পাগল প্রায় মা বাবারা, খুঁজে ফিরছেন বুকের ধনের স্মৃতি। সুমন সরকারের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। খোলা পড়ে আছে বই খাতা, নিঃসঙ্গ সেই খাট, আর উঠোনে একা পড়ে আছে প্রিয় দোলনাটি। চারপাশে যেন শুধুই একরাশ শূন্যতা, সারিয়া নেই। রাইসার খেলনার গাড়িটাও পড়ে আছে ঠিক আগের মতোই, যেন অপেক্ষায় আছে কখন ফিরে আসবে উচ্ছল শিশুটা। সারিয়া আর রাইসা দুজনেই মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী। সারিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। মেয়েকে আমরা এভাবে দেখবো এখানে, ভাই আমরা কল্পনা করতে পারি নাই আমার মেয়ে ওইখানে এভাবে শুয়ে থাকবে। প্রথম দেওয়া ছিল মার সাথে চুমা দিয়ে সুস্থ সবল, আর শেষ দেখা হয়েছে আমার ছোট ভাই বললো ভাই আমার ভাই নাই বইরে গেছে, ভাই নাই। সেদিন টিফিনের সময় চিপস খাওয়ার আবদার করেছিল সারিয়া। চাচাতো ভাই নাবিল চিপস আনতে বের হলে তার সামনেই ভেঙে পড়ে যুদ্ধ বিমান। তোমার চিপটা আমার দিয়ে দাও, তুমি পোলাইটটা কিনে খাও। এখন আমি বাইরে গেছি কিনতে, আইসা দেখে কি আমার মাথার উপর দিয়ে অনেক বড় একটা বিমান যেতেছে। আদরের মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাইসার বাবা মা। তার মুখে আমি মা ডাক শুনতেছি না, তাকে আমি দেখতে পাচ্ছি না, আমার কতটা কষ্ট হচ্ছে। আমি তো মা, আমার বলছে যে আব্বু তুমি নিতে আসো, আমি তো নিতে আসি বাবা, আমি আসবো তোমাকে নিতে। তো আর আমার মেয়ে নিতে আনতে পারি নেই, এই কষ্টে তো আরো বুক ফেটে যাচ্ছে। সন্তানহারা বাবা মার জীবনের শূন্যতা কখনোই পূরণ হবে না, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ ক্ষতিগ্রস্তদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বৈরাচার পতনের মূল অবদান সাধারণ মানুষকে দিতে চান গণ অভ্যুত্থানের নায়কেরা। কৃতিত্ব নেয়ার খেলাকে অপ্রত্যাশিত বলছেন তারা। রক্তক্ষয়ী আন্দোলনের প্রধান মুখ নাহিদ ইসলাম বলছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো পরিশুদ্ধ না হওয়ায় গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে। হাসান ওয়ালির প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা আন্দোলনকে ঐতিহাসিক স্বৈরাচার পতনের এক দফায় নিতে নেতৃত্ব দেন সমন্বয়করা। 24 সালের 8 জুলাই 65 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে 3 আগস্ট 158 সদস্য বিশিষ্ট কমিটিতে সমন্বয়ক হিসেবে রাখা হয় 49 জনকে, আর সহ সমন্বয়ক ছিলেন 109 জন। কমিটিতে 1 নম্বর সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। মুখ্য ভূমিকায় ছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার, আব্দুল কাদের, হান্নান মাসুদদের মতো শিক্ষার্থীরা। আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করে বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবির সহ ফ্যাসিবাদ বিরোধী সব সংগঠন, যার মধ্য দিয়েই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিদায় নেয় শেখ হাসিনা সরকার। নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে বিভিন্ন সময় মুখোমুখি দেখা গেছে অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন গোষ্ঠীকে। ক্রেডিট নেওয়ার যে খেলাটা আমরা দেখছি, আমরা মনে করি এটা একদমই অপ্রত্যাশিত। যারা অংশগ্রহণ করেছে এই অভ্যুত্থানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবারই অবদান ছিল।
এবং এখানকার যে কোনো একটা অংশ যদি তাদের জায়গা থেকে এই অংশগ্রহণটা না থাকতো, হয়তোবা এই অভ্যুত্থান আরও বিলম্বিত হতে পারতো, হয়তোবা সফলতার মুখ নাও দেখতে পারতো। গণঅভ্যুত্থানের মূল ক্রেডিট অরাজনৈতিক সাধারণ মানুষকে দিতে চান আন্দোলনের প্রধান মুখ নাহিদ ইসলাম। ক্রেডিট যদি বলেন, এটা বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা, শ্রমিকরা, যারা কোনো দল করে না, তারা নামছে দেখে আন্দোলন সফল হয়েছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কোন দল বা কারা সবচেয়ে বেশি ধারণ করতেছে, মানুষ তাদের সাথে যাবে। নাহিদ ইসলাম বলছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো পরিশুদ্ধ না হয় এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে, যার লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ। আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেদেরকে শুধরে, কারণ তাদেরও ইতিহাস আছে, অতীত আছে, তাদেরকেও পরিশুদ্ধ হয়ে আসতে হবে। তো সেটা তারা হয়ে আসে নাই, এর ফলে আমাদের একটা নতুন দল করার লাগছে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, কারো একক ক্রেডিট না থাকলেও শিক্ষার্থীদের ত্যাগ এবং সাহসিকতা ছিল অনন্য। এটুক বলতেই হবে যে এটার নেতৃত্ব ভাগে মানে ছাত্ররা যদি না থাকতো আর কি, তাহলে ইনফ্যাক্ট এটা সফল পরিণতির দিকে যেত কিনা সেটা একটা সন্দেহ আর কি। একই সাথে দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোকেও স্বীকৃতি দেওয়ার কথা বলছেন এই বিশ্লেষক। প্রত্যাশা সত্যিকারের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কর্তৃত্ববাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢালাও ঋণ দেয়ার মাসুল গুনছে ব্যাংক খাত। একদিকে দেশের অর্থ ঋণ আদালতে 2 লাখের বেশি মামলায় আটকে আছে আমানতকারীদের 4 লাখ কোটি টাকার বেশি। অন্যদিকে এ পর্যন্ত সম্পন্ন করা বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত অডিট ফার্মের ফরেনসিক রিপোর্টের হিসাবে শরিয়া ভিত্তিক অনেক দুর্বল ব্যাংকের অনাদায়ী ঋণ 90%-এরও বেশি। এমন পরিস্থিতিতে আমানতকারীদের অর্থ ফেরাতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। টাকাটা দরকার, আমাকে একটু টাকাটা দেন। ওনারা বলতেছে যে কি এভাবে দেওয়া যাবে না, আপনি যদি নিতে চান তাহলে মানে মাসে একবার এসে নিয়ে যাবেন 5,000 টাকা করে। নাসিমা আক্তার আমানত রেখেছেন 5 বছর। তার হিসেবে যদি তিনি পুরো টাকা পেতে চান, তাকে আরো 5 বছর প্রতি মাসে ব্যাংকে যেতে হবে। প্রতি মাসে আবার আসতে হয়, তাহলে আমার একটা খরচ আছে না, এই খরচটা কি আপনারা দিবেন? ওনারা কোনো উত্তর দেয় না। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত আমানত যখন নাসিমা আক্তাররা ফেরত পান না অথবা ফেরত পেতে সমস্যায় পড়েন, তখন তারা কোনো অভিযোগ করতে যান না কোথাও। কিন্তু যারা নাসিমা আক্তারদের এই ক্ষুদ্র আমানত থেকে ঋণ গ্রহণ করেন হাজার হাজার কোটি টাকা, তারা আদালতে আসেন। এরকম প্রায় 2,04,000 মামলা রয়েছে আদালতে। সবচেয়ে বড় কথা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই জায়গায় অর্থ আটকে আছে 2,12,000 কোটি টাকা। অর্থঋণ আদালতে যাদের প্রতিনিয়ত যাতায়াত, তাদের মতে সুরক্ষার জন্য আইন হলেও আইনের সুবিধা নিয়ে ঋণখেলাপিরা টাকা ফেরত না দিয়ে বরং সংবিধানের 102 ধারায় জুডিশিয়াল রিভিউতে সময় নেওয়ার সুযোগ নেন। এতে সময়ের সাথে ব্যয় ও সুদ দুটোই বাড়ে। জাজমেন্ট হয়ে গেলে জাজমেন্টের ইমপ্লিমেন্ট করার একটা প্রসেস চলে আসে, এক্সিকিউশন কেস করতে হয়। ওই এডিআরের মধ্যেই হচ্ছে আপনি দেখবেন যে এডিআরটা এতটাই বেশি মানে উদাসীনভাবে ওই স্টেজগুলো পার করে ফেলে কোর্ট, যার কারণে ওই জায়গাগুলোতেই আপনার লোনটা রিকভার হওয়ার কথা, কিন্তু রিকভার হচ্ছে না। খেলাপি ঋণ নিয়ে ব্যাংকগুলোর লুকোচুরি আরও বেশি প্রকাশ পায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানের প্রতিবেদনেও। সেখানে দুর্বলের তালিকায় থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকের ঘোষিত অনাদায়ী ঋণ 20-40% ঘরে দেখানো হলেও প্রতিবেদন অনুযায়ী কারো কারো 90%-এরও বেশি। নিয়ম না মেনে ঢালাও ঋণ দেওয়ার কারণেই ব্যাংকগুলোর এমন পরিস্থিতি। ফলে এবার খেলাপিদের কোনো ধরনের সহযোগিতা করার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। অ্যাসেটটা ক্লাসিফাইড হয়ে গেলে তার দায়ভার ব্যাংকেই বহন করতে হয়, এবং অতএব ব্যাংকার হিসেবে আমার নিজেরই দায়িত্ব যে আমার অ্যাসেটটা যাতে পুনরুদ্ধার করতে পারি দ্রুত, এবং সেটাকে মানে ক্ষতিজনক অবস্থা থেকে একটা লাভজনক অবস্থায় নিয়ে আসতে পারি। এই জন্য আমরা বারবার বলতেছি যে এই ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি বা প্রচেষ্টার অভাব আমরা বরদাস্ত করব না। ব্যাংক খাতের খেলাপি ঋণের তালিকায় এগিয়ে 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও 6টি বেসরকারি ব্যাংকের অংশীদারিত্ব 3,27 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের 71%। তবে অডিট ফরেনসিক রিপোর্টে এটি আরও বাড়বে, যা ব্যাংক খাতকে ইতিবাচক ধারায় ফেরাতে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। পানি বাড়ার সঙ্গে ভাঙন দেখা দিয়েছে পদ্মার 2 তীরে। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে মানিকগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরের প্রায় 200 বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা।
তীর ভেঙে পড়ছে নদীতে, বিলীন হচ্ছে জনপদ, অনেক স্থানে ঘর বাড়িও ভেসে আছে পানিতে। বর্ষা মৌসুমে পানি বাড়ছে পদ্মায়, সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে মানিকগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরের প্রায় 200 বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কে আছেন তীরবর্তী মানুষ। পানি বাড়লি পারে ভাঙ্গে ছিঁড়ে পল্টে নিয়ে যায়, কয়টা বস্তা ফেলাইছিল, বস্তা টস্তা পেয়েছে নিয়ে গেছে। পিছনে মসজিদ, এই যে স্কুল কলেজ, এগুলো খুব ঝুঁকির মুখে। সরকারে যদি রক্ষণাবেক্ষণ না করে আমাদের ঠাকাই যাইব না। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শন পূর্বক আমরা ঊর্ধ্বতন দপ্তরকে ভাঙন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি। দপ্তর থেকে প্রকল্পটি অনুমোদন হলে, অর্থাৎ ডিপিপিটি অনুমোদন হলে আমরা সেই পুরা পদ্মা হরিরামপুর যে উপজেলার যে পুরা পদ্মা নদী আছে 14 কিলোমিটার, আমরা সম্পূর্ণভাবেই আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজবাড়ীতে 6 কিলোমিটার, মানিকগঞ্জে 1200 মিটার এবং শরীয়তপুরে 250 মিটার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ভারতের রাজস্থানে সরকারি স্কুল ভবন ধসে অন্তত 4 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অন্তত 40 জন। এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে রাজ্যটির ঝালাওয়ার জেলায় এই দুর্ঘটনা ঘটে। আটকা পড়াদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও কর্মচারী রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্থানীয়রাও। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে বারবার বলা হলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। সময় সংবাদ। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি ম্যারাথন। বিভিন্ন বয়সী 2000 দৌড়প্রেমী এতে অংশ নেন। ফ্যামিলি ম্যারাথনের এবারের আসর 2 বিভাগে 4 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়, যেখানে 2.2 ও 7.5 কিলোমিটার বিভাগে নারী ও পুরুষ আলাদাভাবে অংশ নেন। 50-এরও বেশি বিদেশি রানরও এতে অংশ নেন। ছোট বড় সব বয়সীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় রাজধানীর হাতিরঝিল। ফ্যামিলি ম্যারাথনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তার মুখে আমি মা ডাক শুনতেছি না, তাকে আমি দেখতে পাচ্ছি না। তার আমার মেয়ে নিতে আনতে পারিনি। শৈশবের দুরন্তপনা থেমে কবরের নিস্তব্ধতা, সন্তানের স্মৃতিতে বেদনার মহাকাব্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে চুরমার বহু পরিবারের স্বপ্ন, নিহতের সংখ্যা বেড়ে 35। এবং স্বৈরাচার পতনের অবদান জনসাধারণের, কৃতিত্ব নেয়ার খেলা অপ্রত্যাশিত বলছেন অভ্যুত্থানের নায়করা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো পরিশুদ্ধ না হওয়ায় এনসিপির আত্মপ্রকাশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।